লন্ডনে আমরা গেছি একটা উবার ভাড়া করছি, একটা আফ্রিকান ড্রাইভার আমি তোমরা কোন দেশের? আমরা যে আমরা বাংলাদেশের। বাংলাদেশ বলেছে, উঠায় লাফায় উঠছে, বলে আমি তো সারাক্ষণ তোমাদের এই আন্দোলন দেখতাম। মানে সে এত উত্তেজিত হয়ে গেল, মনে হচ্ছে গাড়িটা এসে ব্যান করবে রাস্তাতে। বলে তোমরা তো ইতিহাস করে দিছো। আমি তো আমার দেশে ছিলাম নাইজেরিয়াতে, এবং আমি সারাক্ষণ তোমাদের টিভিতে তোমার বাংলাদেশের ছাত্রদের আন্দোলন দেখতাম। এটা পুরো দুনিয়াকে আলোড়িত করে দিছে। আমি অনেক আগে রিটায়ার করছি চাকরি থেকে, 2010 সালে বিডিআর বিদ্রোহের পর, যখন আমরা সেনাবাহিনীতে একটা ক্রাইসিস চলতেছিল, বা দেশের মধ্যে একটা ক্রাইসিস চলতেছিল, তখন আমরা কিছু সিনিয়র অফিসার, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমরা দেন দরবার করতেছিলাম ওই সমস্যা কীভাবে সমাধান করা যায়। অফিসের যারা শহীদ হয়েছিল তাদের পরিবারদের কিছু দাবি ছিল, অনেকগুলো দাবি ছিল, সেই দাবিগুলো এবং ইনকোয়ারি কীভাবে করা যায় এটা নিয়ে ঘন্টা পর ঘন্টা ওনার সাথে আমরা আলোচনা করি। আলোচনা ভালোই হয়েছিল, আমরা সমস্যা মোটামুটি ওই সময় উত্তরণ করতে পারছিলাম। উনি অনেকগুলো বলতে গেলে ম্যাক্সিমাম পয়েন্ট মেনে নিয়েছিলেন, বাট পরে হয়তো কথাগুলো রাখা হয়নি, দ্যাটস ডিফারেন্ট। এবং মনে হয় আমি বোধহয় একটু ওনার সাথে বেশি কথা বলেছিলাম। ওই মিটিংটা হয়েছিল 1 তারিখে, 1 মার্চ 2009 সালে। 12ই মার্চ আমাকে কম্পালসারিলি প্রিম্যাচুরলি রিটায়ার করে দেওয়া হয়, এবং আমার তখনই চাকরি ছিল 3 বছর 4 মাস। খুবই ভাগ্যবান আমি, 1 মাসের মধ্যেই ইউনিভার্সিটি মালয়া কুয়ালালামপুরে আমি একটা চাকরি পেয়ে যাই, এই যে ফুল প্রফেসর। আমি চলে যাই ওখানে কিছু 2 দিনের মধ্যে। তারপরে ঘটনা আমি ফলো করি নাই। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। মানে ওই সরকারে যদি বলেন, আপনি কি বলেন, ফ্যাসিস্ট রেজিমের কথা যদি বলেন, আমি একজন প্রথম তার ভিকটিম ছিলাম। হঠাৎ করে আমার চাকরি চলে যায়। তো আমি যখন খবরটা পাই 12 তারিখের সন্ধ্যার সময়, এটা আমার খুব একটা এফেক্ট করে না, আমি নর্মাল, আর্মিতে তো হতেই পারে। আর আমি তখন সেনাবাহিনীর 2য় সিনিয়র মোস্ট অফিসার ছিলাম, জেনারেল মইনের পর। হয়তো বা কোনো দাবার গুটিচাল ছিল, আমাকে হয়তো তারা সেনাবাহিনী প্রদান করতে চায়নি, সেটাও হতে পারে, আমি জানি না ঠিক কোন কলকাঠি নেড়েছিল। 12 তারিখে আমাকে রিটায়ার করে দেওয়া হয়, অ্যান্ড আমি চলে যাই। আই ওয়াজ ভেরি হ্যাপি, নো প্রবলেম, ইট ওয়াজ নর্মাল থিং। আমি তো এটা খুব ভয় আর কি, মানে হঠাৎ যে কোনো গভর্নমেন্টই, আমাদের আইনটা এত ভঙ্গুর, আমরা কোনো কোর্টে যেতে পারি না। এই যে আমি জানতেও পারি না, আমার কোনো এক্সপ্লেনেশনও দেওয়া হয়নি, আমার কোনো শো কজ করা হয়নি, কোনো কোর্ট অফ ইনকোয়ারি করা হয়নি, কিছুই করা হয়নি। বাট ইউ হ্যাভ নো রাইট টু গো টু দ্য কোর্ট। আমি একজন বাংলাদেশের চিফ জাস্টিসকে একবার জিজ্ঞেস করেছিলাম যে স্যার, আমরা কোর্টে যেতে পারি না এখন, আমাদের চাকরি চলে গেলে। তুমি হ্যাঁ যেতে আপনাদের কোর্টে অ্যাকসেপ্টই করতে চায় না, হাইকোর্টে এটা নিতেই চায় না, বলে না এটা আমরা আর্মির প্রবলেম আমরা নেব না। বাট আমাদের এই দেশের সিটিজেন, নাগরিক। উনি বলে হ্যাঁ এটা নেওয়া তো উচিত। চিফ জাস্টিস উনি নীতিগতভাবে স্বীকার করেন। আমি তখন বঙ্গভবনে চাকরি করি, প্রেসিডেন্টের মিলিটারি সেক্রেটারি ছিলাম। তো আমি কিছু রাজনৈতিক জিনিসগুলো আমাকে হ্যান্ডেল করতে হতো, বাধ্য হয়ে আর কি, যাই হোক। তো উনি বললেন যে এটা একটা কালচারাল প্রবলেম। আমি সেটা মানে কি? বলে দেখেন, আর্মিকে আমরা এখনও মনে করি পাঞ্জাবি আর্মি মনে করি আর কি। মানে আর্মি মানে পাঞ্জাবে আছে, ওইদিকে আছে, এরা বদমাইশ খারাপ জিনিস, এটা এদের কেন কোর্টে আসতে দেবো? বলে এই কালচারাল ব্যারিয়ারটা আমাদের ওভারকাম করতে হবে। তারা কিন্তু দিতে পারে, মানে হিয়ারিং দিতে পারে, বাট দিতে চায় না। তো এটা নিয়ে আমরা কথা বলতেছি, মানে ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস হ্যাভ বিন ডিনাইড টু দি আর্ম ফোর্সেস পিপল। এটা আমাদের কনস্টিটিউশনের সুরেন্দ্র সেনগুপ্ত যে কনস্টিটিউশন করে গেছেন, ওখানে একদম ওটা পুরো বন্ধ করে দিয়ে চলে গেছেন। আই থিঙ্ক আর্টিকেল 45, আমি ঠিক আর্টিকেলের খেয়াল নাই, যাই হোক। উইথ দ্যাট আই স্টার্ট মাই টক অন দিস ইভিনিং। আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একজন প্রোডাক্ট। আমার আন্ডারগ্রেড ঢাকা ইউনিভার্সিটি, মাস্টার্সও ঢাকা ইউনিভার্সিটি, আমার পিএইচডিও ঢাকা ইউনিভার্সিটি, ফ্রম পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট। সো আমি ঢাকা ইউনিভার্সিটি খুব আপন মনে করি। আর কিছু পলিটিক্যাল সায়েন্স কিছু পড়াশোনা করে থাকি, এখানে ঢাকা ইউনিভার্সিটি করেছি। আর সেই সাথে আমি আমার যখন পিএইচডি করি, ওইটা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে চলে গেছিলাম। আমি চায়নার উপর পিএইচডি করেছিলাম, চায়নার মডার্নাইজেশন। আমি এখন প্রথমে বলবো 1971 ওয়ারের উপরে, যেটার আপনার যদি মনে থাকে যে খুব সুন্দর ডায়ালগ আছে। ব্রিটিশ একটা জার্নালে পাবলিশ করেছিল, ও টাইমের বাধ্যবাধক আছে না? আচ্ছা,
ওটা ছিল নিউ স্টেটসম্যান অফ লন্ডন, একটা জার্নাল লিখছিল যে ইফ ব্লাড ইজ দ্য প্রাইস অফ পিপুলস রাইট টু ইন্ডিপেন্ডেন্স দেন বাংলাদেশ হ্যাজ ওভারপেড ইট। এটা কিন্তু খুব অনেক, এর মধ্যে অনেক অনেক কথা প্রকাশ পায় যে আমরা অনেক রক্ত দিয়েছি ওখানে 71-এ। So that remains supreme. Let's not have any doubt about that. That stands very monumental. একদম সবার উপরে। It's a jewel in the crown. So if blood is the price of people's right to freedom or independence, Bangladesh has overpaid it. That's perfectly all right, and let's not have any doubt about that. No question about that. And July Revolution উপর আমি অগাস্টের 15 তারিখ বা 20 তারিখে আমি লন্ডনে গেছিলাম। আমার ছেলে এখন কাজ করেন, তো আমি ওই ছেলের কাছে বেড়াতে গেছিলাম, আমার নাতিকে দেখতে গেছিলাম, নতুন জন্ম, তখন তার বয়স হবে 8 মাস, অগাস্ট মাসে। তো লন্ডনে আমরা গেছি, একটা উবার ভাড়া করছি, একটা আফ্রিকান ড্রাইভার, আমি, আমার ছেলে এবং আমার ওয়াইফ, আমরা তিনজনে যাচ্ছি উবারে। যেতে যেতে কথা হচ্ছে, তো ওই আফ্রিকান ড্রাইভার বলছিল তোমরা কোন দেশের? তো আমরা বাংলাদেশের। বাংলাদেশ বলেছে, উঠায় লাফায় উঠছে, মানে গাড়িটাকে সে ব্যান করে দিবে, মানে অলমোস্ট লাইক দ্যাট। বলে ইউ আর ফ্রম বাংলাদেশ? বলে ইয়েস, হোয়াট ইজ ইউর প্রবলেম? বলে আই নো ইউর স্টুডেন্টস। বলে হোয়াট হ্যাপেন? বলে জেনারেশন জেড স্টুডেন্টস, দে হ্যাভ ডান মিরাকলস। বলে আমি তো সারাক্ষণ তোমাদের আন্দোলন দেখতাম। মানে সে এত উত্তেজিত হয়ে গেল, মনে হচ্ছে গাড়িটা এসে ব্যান করবে রাস্তাতে। বলে ইউ কাম ফ্রম বাংলাদেশ? ও ইয়েস, আই টু কাম ফ্রম বাংলাদেশ। বলে তোমরা তো ইতিহাস করে দিছো, মানে এই ইতিহাস তো কারণ কোনো প্যারালাল নাই। বলে তুমি কি তখন সারাক্ষণ আমাদের টেলিভিশনে গ্লুড হয়ে থাকতে? বলে ইয়েস, আমি তখন আমার দেশে ছিলাম নাইজেরিয়াতে, এবং আমি সারাক্ষণ তোমাদের টিভিতে তোমার বাংলাদেশের ছাত্রদের আন্দোলন দেখতাম। সো দ্যাটস এ কমপ্লিমেন্ট টু দি স্টুডেন্টস মুভমেন্ট, জুলাই মুভমেন্ট অফ 2024, বিগ কমপ্লিমেন্ট। এটা পুরো দুনিয়াকে আলোড়িত করে দিছে। বাট এই ঐতিহ্যটাকে, এই সংগ্রামটাকে, এর মূল মর্মবাণীটাকে আমরা ধরে রাখতে পারবো? দ্যাটস এ বিগ চ্যালেঞ্জ। এখন মনে হচ্ছে এটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই দুটো কথা দিয়ে আমি শুরু করতে চাই। তো আমি যেটা বলবো সেটা হলো যে জাতীয় ঐক্য যদি আমরা আনতে না পারি, সব কিছু জাতীয় ঐক্য থাকতে হবে কোনো কথা নাই, নট নেসেসারিলি, বাট কোর ইস্যুজের উপর আপনার জাতীয় ঐক্য থাকতেই হবে। এটা না থাকলে এই জাতি এরকম সবসময় এরকম চলবে। ওই 71 আসবে, 75 আসবে, 90 আসবে, অ্যান্টি অটোক্রেসি মুভমেন্ট যেটা 90 ছিল, আবার 2024 আসলো। আমাদের ওই জায়গায় যদি ঐক্য না রাখতে পারি হবে না। তো আমাদের কোর ইস্যুগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে। সেটা আমরা পারবো কিনা জানি না। প্রথম যেটা কথা বলবো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা সমস্যা আছে। আপনি যত করেন, লিখিত আইন আনেন, যত কিছু আনেন, পলিটিক্যাল কালচার ঠিক না হলে কোনো কিছু ঠিক হবে না। এটা আমার কথা না, বড় বড় পণ্ডিতদের কথা, বড় বড় পলিটিক্যাল সায়েন্টিস্টদের কথা। অ্যান্ড বাংলাদেশের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে পলিটিক্যাল কালচার। এটা পলিটিশিয়ানদের করতে হবে, আলাল ভাইদের করতে হবে, উনাদের করতে হবে। আপনি যত আমেরিকা থেকে প্রফেসর নিয়ে আসেন কনস্টিটিউশন লেখার জন্য, কিছুই হবে না ইফ ইউ ডু নট কারেক্ট ইউর পলিটিক্যাল কালচার। এটার মধ্যে কী আসে যায়? ইন্টারনাল ডেমোক্রেসি অফ দি পার্টিস। সেখানে আমরা সাংঘাতিকভাবে দুর্বল, এবং প্রত্যেকটা টিয়ারে, ইউনিয়ন কাউন্সিলে বলেন, উপজেলাতে বলেন, জেলাতে বলেন, সেন্ট্রালে বলেন, সব লেভেলে সিক্রেট ব্যালট লিডার ইলেকশন করতে হবে। এটা যদি না আনতে পারলে হবে না। বাণিজ্য চলবে, বাণিজ্য হয়েছে, উই হ্যাভ টু কারেক্ট দ্যাট। আর সব লেভেলে কনভোকেশন থাকতে হবে। তো কনভোকেশন ইউ হ্যাভ টু ইলেক্ট ইউর লিডার থ্রু সিক্রেট ব্যালট। এবং ইলেকশন ফান্ডিংয়ের উপরে আই এম শিওর এই বছর ভালো ভালো কিছু রিকমেন্ডেশন দেওয়া হয়েছে ফ্রম দি কমিশন, এবং ওনারা ভালো কাজ করেছেন। ইলেকশন ফান্ডিংয়ের যেমন তারা বোধহয় একটা কথা বলছে কি যে পার ভোটার 10,000 টাকা করে, 10 টাকা করে ধরা হবে। এটা হয়তো প্র্যাকটিক্যাল না, বাট উই হ্যাভ টু ফাইন্ড এ ওয়েজ অ্যান্ড মিনস যে ইলেকশন ফান্ডিংটা কত কম করানো যায়, বাণিজ্যটা কত কম করানো যায়। এটা যদি ঠিক না করা যায় কোনো কিছুই হবে না। দ্বিতীয় পয়েন্ট আমি যেটা বলবো সেটা হলো, আমাদের দেশে প্রধান সমস্যাটা কি? আরও আগের সমস্যাটা যান,
জাতীয় সমাজ, ফরগেট অ্যাবাউট পলিটিক্স, ফরগেট অ্যাবাউট অ্যাডমিনিস্ট্রেশন, টক অ্যাবাউট দ্য নেশন, টক অ্যাবাউট দ্য সোসাইটি, টক অ্যাবাউট দ্য ফ্যামিলি, টক অ্যাবাউট দ্য ভ্যালুজ, টক অ্যাবাউট দ্য এথিক্স, টক অ্যাবাউট দ্য মোরালিটি, ওইখানে চলে যান। প্রফেসর রেহমান সোমান ওনার বক্তৃতায় বলেছিলেন অনেকদিন আগে, আমি এটা ঠিক ফলো করেছিলাম, যে বাংলাদেশের প্রধানতম সমস্যা হলো মূল্যবোধের অবক্ষয়। এটাকে ঠিক না করে বলে কিছুই হবে না। সেখানে কি আসে যায়, ওই ঘুষ জানেন তো কত বিলিয়ন ডলার চলে গেছে, সাইফন অফ হয়ে গেছে, কিছু করার নেই, অ্যাকাউন্টেবিলিটি নাই আমাদের। কিক ব্যাকস আমাদের প্র্যাকটিসে দাঁড়িয়ে গেছে, মিথ্যা কথা বলাটা আমাদের প্র্যাকটিসে দাঁড়িয়ে গেছে, কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া আমাদের প্র্যাকটিসে দাঁড়িয়ে গেছে। আপনি এখানে যে পরীক্ষায় আমরা নকল করি বা একজনের থিসিস চুরি ই করে নিজের নামে ছাপাই দিই, এইখানে ঠিক না হলে তো কিছু হবে না। এটার জন্য যেটা দরকার ছিল সামাজিক আন্দোলন, সেটা করতে হবে পলিটিশিয়ানদের, পলিটিক্যাল লিডারদেরই এটা করতে হবে। সামাজিক আন্দোলনের অনেক আছে, আমাদের শিক্ষক আছেন, আমাদের জার্নালিস্ট আছেন, ওনারাও সামাজিক আন্দোলনের নেতা, আমাদের রিলিজিয়াস লিডাররা আছেন, সমাজের মাতব্বররা আছেন, তারা করতে পারে, সবাইকে মিলে করতে হবে। সামাজিক আন্দোলন এটা যদি ঠিক মতো না নিয়ে আসতে পারি, এ দেশের ভবিষ্যৎ অন্ধকারই রয়ে যাবে।